সাহাদ উঠে দাঁড়িয়ে ছাদের দরজার দিকে হাঁটা দিল। ছাদে ক্রিকেট খেলতে থাকা ছেলেগুলো খেলার ইতি টানল। সাহাদ আর তোমালের পিছু পিছু তারাও নেমে এলো বিল্ডিং থেকে। দূরে স্টেশন থেকে চেঁচামেচি শোনা যাচ্ছে, এতে তাদের তেমন আগ্রহ মনে হলো না। তারা হার হামেশাই এসব দেখে অভ্যস্ত। কুহু শহরের সবচেয়ে বড় শপিং মলটার সামনে এসে গাড়ি থেকে নামলো। তার সাথে নামলো জিয়াদ। বিয়ে শপিং করার জন্য কুহুকে ডেকে আনা হয়েছে। শপিং মলের সামনে দাঁড়ানো একটা ছেলে এগিয়ে এসে বলল, ভাবি আমার সাথে আসুন, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। কুহু আর জিয়াদ দুজনেই ছেলেটার পিছু পিছু আসলো। ছেলেটা একটা শাড়ির দোকানের সামনে এসে দোকানের দরজা খুলে দিয়ে বলল, ভিতরে যান। কুহু আর জিয়াদ দুজনেই ভেতরে ঢুকলো। রাফা কুহুকে দেখেই হাত নাড়িয়ে ডাকলো, ভাবিমণি এদিকে। খান পরিবারের সবার দৃষ্টি ঘুরে গেল কুহু আর জিয়াদের দিকে। কুহু বেশ বিব্রত অনুভব করলো। লজ্জা মিশ্রিত অস্বস্তি নিয়ে হেঁটে গেল ওদের কাছে। একটা সুন্দর মতো মেয়ে উঠে এসে বলল, তুমি কুহু না? বাহ, বেশ দেখতে তো তুমি। আমি শাহাদের বড় বোন। কুহু ব্যস্ত হয়ে সালাম দিল আনিশাকে। দোকানে বসে থাকা রেজিয়া সুলতানা আর জয়া বেগমকেও বিনিময়ের সাথে সালাম দিল। রেজিয়া সুলতানার ছেলের বউকে দেখে মুগ্ধ হলেন। মেয়েটাকে বেশ লাগে ওনার কাছে। বড়দের সামনে শান্তশিষ্ট হয়ে থাকার চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেতরে যে বেশ চঞ্চল তা বুঝাই যায়। আনিশা কুহুকে টেনে তার পাশে বসালো। জিয়াদ বড়দের সাথে কুশল বিনিময় করে এক পাশে গিয়ে বসলো। চোখাচোখি হলো রাফার সাথে। রাফা একটা মুখ ভেঙচি দিয়ে চোখ সরিয়ে নিল। আচমকায় এমন ব্যবহারে জিয়াদ হকচকিয়ে গেল। সে অবাক চোখে রাফার দিকে তাকিয়ে রইল। রাফা জিয়াদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হাত দিয়ে ইশারা করলো, যে ইশারার অর্থ দুচোখ উপড়ে ফেলবো। জিয়াদের অবাক হওয়ার সীমা পেরিয়ে গেল। সে মুখ ঘুরিয়ে নিল, সিদ্ধান্ত নিল এমন অকালপক্ষ মেয়ের দিকে আর তাকাবে না। শাড়ি দেখার ফাঁকে কুহু এদিকে ওদিকে তাকালো। সাহাদকে খুঁজছে সে, কিন্তু পেল না। শাড়ি সহ সব কেনা হয়ে গেল, তাও সাহাদের দেখা পাওয়া গেল না। শেষে যখন গয়নার দোকানে কুহু গা ভর্তি গহনা পরে ট্রায়াল দিচ্ছে, তখন কথা থেকে সাহাদ এসে উদয় হলো। এসেই তার চোখ পড়ল গয়নার ভারে নুয়ে পড়া কুহুর দিকে। আশেপাশে দেখলো তার মা, চাচি, বোন কুহুকে ঘিরে আছে। তাদের যার যেই গয়নাটা পছন্দ হচ্ছে তাই কুহুকে পরিয়ে ট্রায়াল দিচ্ছে। সাহাদের বেশ মায়া হলো কুহুর কাদো কাদো মুখ দেখে। সে এগিয়ে এসে গহনার দোকানের একটা টুলে বসে পড়ল। দোকানের ম্যানেজার হাসি মুখে এসে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। কুহু সাহাদের দিকে একবার তাকালো, চোখাচোখি হলো। আনিশা সাহাদকে ঢেকে বলল, দেখ তো তোর বউকে কেমন লাগছে। সাহাদ স্থির দৃষ্টিতে কুহুর দিকে তাকিয়ে বলল, ভালো। শুধু ভালো? আর কিছু বল। এত গয়না পরেছে কেন? বিয়েতে এত গয়না পরেও হাঁটবে কি করে? ওর তো এখনই কষ্ট হচ্ছে। এখনই সব খোলো। মহিলারা সবাই মুস্কি হাসলো। রাফা গলা বাড়িয়ে বলল, তাহলে তুমি ভাবিমণিকে কোলে নিও, তাহলেই তো আর ভাবিমণির কষ্ট করে হাঁটতে হয় না। কুহুর গাল দুটো গরম হয়ে গেল লজ্জায়। চোখ মুখ খিচে নিচের দিকে তাকিয়ে রইল। আনিশা হাসতে হাসতে বলল, আহা, আমার ভাইয়ের কত চিন্তা। সব গয়না তোর বউকে বিয়ের দিনই পরতে হবে না, এগুলো সব একসাথে কিনে দেয়া হচ্ছে। যখন যখন পড়তে ইচ্ছে করবে তখন পড়বে, বুঝেছিস বউ পাগল। সাহাদ হালকা গলা ঝাড়ল। সিদ্ধান্ত নিল আর কোনো কথা বলবে না। এই মহিলা সমাজের সামনে আর কথা বলা উচিত হবে না। জিয়াদকে ইশারা দিয়ে এখানে এসে বসতে বলল। আপাতত সে তার শালার সাথে আড্ডা দিবে। শপিং করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তাও সব কেনা হলো না। সাহাদ সহ পুরুষদের সব কিছুই বাকি রইল। তার জন্য আবারও আসতে হবে। রেজিয়া সুলতানা ক্লান্ত কণ্ঠে বললেন,
তোদের ছেলেদের কেনাকাটায় আমি আর আসতে পারবো না, নিজেদেরটা নিজেরা এসে কিনে নিস। রাফা ঠোঁট ফুলিয়ে বলল। আমার ম্যাচিং টিকলি তো কেনা হলো না, আর রিদি যদি ওর জিনিস পছন্দ না করে তাহলে তো আবার আসতে হবে। জয়া বেগম বললেন। পছন্দ না করলে চড়িয়ে পছন্দ করানো হবে। আর তোর যা লাগবে অনলাইনে অর্ডার দিবি। বিয়ে বাড়িতে হাজারটা কাজ আছে, এসবের মধ্যে আর শপিংয়ে আসার ঝামেলা নিতে পারবো না। রেজিয়া সুলতানা কুহুকে জিজ্ঞেস করলেন। কুহু, গাড়ি নিয়ে এসেছো তো? জি, জিয়াদের কোচিংয়ে ক্লাস আছে, ওখানে ওকে নামিয়ে দিয়ে তারপর আমাকে বাড়িতে দিয়ে আসবে। তাহলে রিয়াদ গাড়ি নিয়ে যাক, নয়তো ওর ক্লাসে দেরি হয়ে যাবে। তোমায় বরং আমার ছেলে পৌঁছে দিয়ে আসবে। এই শাহাদ, এদিকে আয়। শাহাদ একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। রেজিয়া সুলতানার ডাকে ফোন কানে নিয়ে এগিয়ে আসলো। ইশারায় জানতে চাইলো কেন ডেকেছে। রেজিয়া সুলতানা বললেন, কুহুকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবি। শাহাদ ফোনে হু হা করতে করতেই মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আবার আগের জায়গায় ফিরে গেল। যাওয়ার আগে কুহুর দিকে আর চোখে তাকালো। ড্রাইভার সহ সাথে আসা গার্ড এসে শপিং ব্যাগগুলো নিয়ে গাড়িতে রাখলো। সবাই বেরিয়ে আসলো শপিং মল থেকে। গ্যারেজে এসে দাঁড়ালো। শাহাদের কানে এখনো ফোন। রেজিয়া সুলতানা কুহুকে বলল, আমরা তাহলে যাই, শাহাদের সাথে চলে যেও, কেমন? কুহু মাথা হেলিয়ে সায় দিল। সবাই কুহুকে হাত নেড়ে বিদায় জানিয়ে চলে গেল। জিয়াত এসে বলল, ভাইয়ের কাছাকাছি দাঁড়িয়ে থাকো, আমি গেলাম, আমার ক্লাসে দেরি হয়ে যাবে। জিয়াতও চলে গেল। পুরো আন্ডারগ্রাউন্ড গ্যারেজ সারি সারি গাড়ির মাঝখানে এখন শুধু কুহু আর শাহাদ। শাহাদ ঘাড় ঘুরিয়ে কুহুর দিকে তাকালো। ফোনে কথা বলতে বলতেই কুহুকে হাত দিয়ে ইশারা করলো ওর সাথে আসতে। কুহু পিছু পিছু গেল। চকলেট কালারের একটা গাড়ির কাছে এসে গাড়ির ডোর খুলে দিল শাহাদ। কুহু তাতে চড়ে বসলে ডোর লাগিয়ে দিল। কুহু জানালার কাছ ভেদ করে তাকিয়ে দেখলো শাহাদ এখনো ফোনেই কথা বলছে। সেই তড়িঘড়ি করে ব্যাগ থেকে ছোট আয়নাটা বের করলো। মুখ ঘুরিয়ে এদিকে ওদিকে দেখলো। তারপর লিপস্টিক বের করে ঠোঁটে ঘষলো। তাড়াতাড়ি করে দিতে গিয়ে লিপস্টিকের পরিমাণ বেশি হয়ে গেল। গাড়ির সামনে টিস্যু বক্স থেকে দুটো টিস্যু নিয়ে ঘষে ঘষে লিপস্টিকটা মুছলো। উকি মেরে দেখলো শাহাদ আছে কিনা। তারপর এইবার খুব সাবধানে সময় নিয়ে হালকা করে দিল। লিপস্টিকটা ব্যাগে রেখে গাল দুটোতে হাত দিয়ে দুটো চড় দিল। ব্যথা পেয়ে মৃদু আহ করে উঠল। একটু থেমে আবারও চড় দিল। আয়না দিয়ে দেখলো মুখটা। গাল দুটো একটু গোলাপি আভা এসেছে। ব্যথা পাওয়ার সার্থক হয়েছে। শাহাদকে আসতে দেখে সব পরিপাটি করে নড়ে চড়ে ভদ্র হয়ে বসলো। সিট বেল্টটা ইচ্ছে করে আটকালো না। শাহাদ এসে আটকে দিবে এই আশায়। শাহাদ গাড়িতে উঠে বসলো। নিজের সিট বেল্ট বেঁধে কুহুকে বাঁধতে বলল। কুহু তার পুরো মুখটা শাহাদের দিকে ঘুরিয়ে বলল, সিট বেল্ট না বাঁধলে হবে না? শাহাদ না তাকিয়ে বলল, না, হবে না। কুহুর মুখটা ভোঁতা হয়ে গেল। মুখের দিকে তাকালো না। এত চড় দিল মুখে, এগুলো কি সব বৃথা যাবে? সে আবার বলল, আমি বাঁধতে পারি না। এবার শাহাদ তাকালো। কুহুর দিকে চোখ পিটপিট করে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকার মানে বুঝলো না কুহু। সে হাত বাড়িয়ে বেলটা টেনে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পর তার চোখ পড়ল কুহুর সিটের পাশের জায়গাটায়। টিস্যুতে লাল রং দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, এগুলো কি, রক্ত নাকি? একটা হাতে নিল। ভালো করে দেখে বুঝলো রক্ত না, কোনো রং হবে। কুহু ছৌ মেরে শাহাদের হাত থেকে টিস্যুটা নিয়ে ব্যাগে ভরে ফেললো, সাথে পড়ে থাকা টিস্যুটাও। শাহাদের চোখে মুখে বিস্ময় ছড়িয়ে গেল। বিস্মিত কণ্ঠে বলল, লেবু চেপার জিনিস নিয়ে ঘুরেন ভালো কথা, তাই বলে ইউজ টিস্যু ব্যাগে ঢুকাচ্ছেন কেন? কুহু ইতস্ত করে জবাব দিল, এইগুলো আমার ইউজ করা টিস্যু। শাহাদ কিছু একটা বলতে নিয়েও বলল না। গাড়ি স্টার্ট দিয়ে বিড়বিড় করে বলল, শি ইজ আনপ্রেডিক্টেবল। খুব ধীরে ধীরে গাড়ি চালিয়ে যেতে লাগলো শাহাদ। রাস্তার ল্যাম্পপোস্টের আলোগুলো জেলে দেওয়া হয়েছে। শাহাদ বাজারের রাস্তায় না ধরে বেছে বেছে নীরব রাস্তাগুলো দিয়ে যেতে লাগলো। গলাটা হালকা ঝেঁকে কুহুকে উদ্দেশ্য করে বলল, এখানে একটা পার্ক আছে, পার্কের পাশেই নদী। সন্ধ্যায় ভিউটা সুন্দর হয়। এর আগে এসেছেন কখনো? কুহু
কি বলবে ভেবে পেল না। এই পার্কে সে হাজারবার না লক্ষবার এসেছে বান্ধবীদের সাথে। ক্লাস মিস দিয়ে এই পার্কে নদীর পাড়ে বসে সবাই মিলে আড্ডা দেয়। কলেজ থাকতে কলেজ মিস দিয়ে পার্কে আসায় পুলিশের দৌড়ানিও খেয়েছে। সে সুন্দর মতো বলল, কয়েকবার এসেছি, এছাড়া তেমন আশা হয়নি। বাসা থেকে পারমিশন থাকলে নিয়ে যেতে পারি এখন। কুহুর চোখ দুটো চকচক করে উঠল। সে এক বাক্যই বলে দিল, বাসায় কিছু বলবে না। সাহাদ ডান পাশের রাস্তায় গাড়ি ঢুকিয়ে দিল। স্পিড তুলে 10 মিনিটের ব্যবধানে পার্কের গেটের সামনে এসে গাড়ি পার করলো। পার্কে মোটামুটি অনেক ভিড়। সন্ধ্যায় সবাই ঘুরতে বেরিয়েছে। পাবলিক পার্ক হওয়ায় টিকিট লাগে না, সবার জন্য উন্মুক্ত। সাহাদ কুহুকে নিয়ে পার্কে ঢুকলো। পথিমধ্যে অনেক জনের সাথেই তাকে কুশল বিনিময় করতে হলো। কেউ কেউ এসে কোলাকুলিও করলো, কেউ হ্যান্ডশেক করলো। সাহাদ কুহুকে পার্কের শেষ মাথায় একটা চায়ের দোকানে নিয়ে গেল। চায়ের দোকানদার সালাম দিল। দোকানের ভেতরে কয়েকটা ছেলে বসা ছিল, তারা উঠে ভাই ডেকে সালাম দিল। সাহাদ কিছুক্ষণ তাদের সাথে কথা বলে দোকানের পেছনে এসে কুহুকে নিয়ে একটা বেঞ্চিতে বসলো। কুহুকে উদ্দেশ্য করে বলল, সামনে তাকান। কুহু তাকালো কিন্তু কিছু দেখতে পেল না। সাহাদ আঙ্গুল তুলে তাক করলো একদিকে, এবারও কুহু দেখতে পেল না। সাহাদ কুহুর কাছাকাছি এসে কুহুর একটা হাত নিজের হাতে নিল। পুরুষালী হাতের গভীর স্পর্শ পেয়ে কুহু ঘাবড়ে গিয়ে সাহাদের দিকে তাকালো। সাহাদ কুহুর চোখে চোখ রেখে চমৎকারভাবে হাসলো, চোখ দিয়ে ইশারা করে বুঝালো সামনে তাকাতে। কুহু সামনে তাকালো। সাহাদ কুহুর হাতটা নিজের হাত দিয়ে ধরে একদিকে তাক করলো, ধীর স্বরে বলল, হাত বরাবর তাকান। কুহু তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখতে পেল জিনিসটা নদীর পাড়ে একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের সামনের জায়গাটায় নদীর পাড় ঘেঁষে লম্বা কয়েকটা সেন্টেন্স উল্টো করে কতগুলো স্টিলের ইংরেজি অক্ষর বসানো, সেগুলো লাইটিং করা। সেই লাইটিং করা অক্ষরগুলোর প্রতিবিম্ব পড়ছে নদীর পানিতে। সেখানে উল্টো অক্ষরগুলো একটা বাক্য তৈরি করেছে, সেটা হলো আই লাভ ইউ। লেখাটার পাশে একটা লাল রঙের লাভ। সাহাদ কুহুর হাত ছেড়ে দিল, প্রশ্ন করলো, দেখেছেন? কুহু মাথা নাড়ল, সে দেখেছে। সাহাদ সেদিকে তাকিয়ে বলল, রেস্টুরেন্টের এই ব্যাপারটা খুব এক্সেপশনাল, ভাবলাম আপনার ভালো লাগবে, তাই দেখাতে আনলাম। কুহু কিছু বলল না। সাহাদ হাত ধরায় তার অনুভূতিরা সব উল্টাপাল্টা হয়ে গেছে। এর মধ্যে চা নিয়ে এলো। সাহাদ দুটো কাপ নিজের হাতে নিল, একটা কুহুর দিকে বাড়িয়ে বলল, এখানকার চাটা অনেক ভালো, খেয়ে দেখুন। হিসাম বাড়িতে ঢুকে হাঁক ছেড়ে স্ত্রীকে ডাকলো। তৃপ্তি ছুটে এলো স্বামীর ডাকে। হিসাম এক গ্লাস পানি নিয়ে আসতে বলল। তৃপ্তি দৌড়ে গিয়ে পানি এনে হিসামকে দিল। হিসাম সোফায় বসে সবটুকু পানি শেষ করলো। তৃপ্তি কিছু বলবে তার আগেই হিসামের কল এলো। হিসাম কলটা কানে ধরে কিছু শুনলো, তারপর হিংস্র হয়ে চিৎকার করে উঠল, তোরা কি করছিলি? আমার ছেলেদের রাস্তায় ফেলে মারলো আর তোরা একটাও টোকা দিতে পারলি না? আবার ওপাশ থেকে কিছু বলল। হিসাম আবারও গর্জে উঠল, সংখ্যায় বেশি থাকলে অন্তত একটাকে তো আটকে রাখতে পারতি, তাহলে পুলিশ ধরতে পারতো। কয়েকটা ঘা মারলে এসবের পেছনে আসল লোক বেরিয়ে আসতো। বাস্টার্ড, টাকা দিয়ে তোদেরকে পুষে লাভ কি? আমার কাছে তো আসিস না, উল্টো আমার নাম খারাপ করছিস। হিসাম কলটা কেটে ফোনটা ছুঁড়ে মারল সবাই। হিসামের মা মঞ্জুরা বেগম বেরিয়ে এসেছেন। চিৎকার শুনে জিজ্ঞেস করলেন, আবার কি হয়েছে? শাহাদ আমার লোককে মেরেছে। মঞ্জুরা বেগম কিরমির করে বললেন, তাহলে পুলিশে গিয়ে মামলা করছিস না কেন? শাহাদের কোনো লোক ছিল না, যারা মেরেছে সবাই লোকাল বস্তির, কিন্তু আমি শিওর এতে ওরই হাত, শাহাদেরই হাত আছে। আমি ওকে খুন করব। তৃপ্তি বলল, খুনোখুনি ছাড়া কি তোমার মাথায় আর কিছু আসে না? মঞ্জুরা বেগম খেকিয়ে উঠলেন, কেন? তোমারও তো লাগছে কেন? ওই সাহাদ তোমার কি হয়? আহ মা, থামো তো। তৃপ্তি তুমি যাও। রিশাম কোথায়? ঘুমিয়ে পড়েছে? স্বামীর প্রশ্নে তৃপ্তি উত্তর দিল, অন্তত ছেলের মুখের দিকে তাকিয়ে এইসব বাদ দাও। ছেলেটাকে অন্তত এতিম করো না। আর আমি যে প্রীতিহারা হলাম তার বেলা? শাহাদ তোমার বাবাকে খুন করেনি। ছেলেটা বারবার এই কথা বলেছে। বাড়ি বয়ে এসে তোমাকে অনুরোধ করেছে ভুল না বুঝতে। শত্রুতা সৃষ্টি করতে কেউ ভুল বোঝাচ্ছে তোমায়। মঞ্জুরা বেগম বললেন, ওদের সাথে বন্ধুতে কবে ছিল যে নতুন করে শত্রুতা হবে? আমার ছেলে নিজ চোখে শাহেদকে তার বাবাকে গুলি করতে দেখেছে।
এর চেয়ে বড় প্রমাণ আর কি? মঞ্জুরা বেগম হিসামের কাঁধে হাত দিয়ে বললেন, শোনো বাবা, এই বদলা তোকেই নিতে হবে, রক্তের বদলে রক্ত। আমি বিধবা হয়েছি, ওই খানবাড়ির অন্তত একটা মেয়ের গালে হলেও বিধবা তকমা লাগাতে হবে, তবে আমার মন চুরাবে। হবে মা, সব হবে। সাহাদকে আমি ছাড়বো না। খানবাড়ির বংশ সাহাদ পর্যন্তই শেষ, এরপর আর কোনো বংশধর আসবে না। আজ কুহুর গায়ে হলুদের আয়োজন করা হয়েছে ছাদে। ছেলেরা সবাই হলুদ পাঞ্জাবি আর সাদা পায়জামা পরেছে, আর মেয়েরা পরেছে হলুদ শাড়ি আর সাদা ব্লাউজ। মেয়েরা মাথায় ফুল গুজেছে অনেকেই। ছাদের এক পাশে স্টেজ, এখানে কুহুকে এনে বসানো হবে। স্টেজের সামনেই অনেক চেয়ার রাখা অতিথিদের জন্য, রেলিং ঘেঁষেও অনেক চেয়ার রাখা হয়েছে। এক পাশের টেবিলে খাবার দাবারের ব্যবস্থা। কুহুকে এখনো সাজানো হচ্ছে, তার মেয়ে কাজিনরা সব ঘিরে আছে তাকে। তনয়া লেহেঙ্গার ওড়নায় পিন দিয়ে আটকে দিল। কুহুর চুলগুলো বেনি করে এক পাশে ফেলে রাখা হয়েছে। বেনির ভাঁজে ভাঁজে ছোট ছোট হলুদ ফুল, সারা শরীরে হলুদ ফুলের গহনা। সাজানোর সময় মেয়েরা বিভিন্ন কথা বলে কুহুকে উত্তপ্ত করল। কুহুর কানে কানে বিভিন্ন নিষিদ্ধ বাক্য উচ্চারণ করল। কুহু নাক ছিটকে বলল, ছি, অসভ্য তোরা। এই কথায় যেন তাদের উৎসাহ আরও বাড়ল। গলা ফাটিয়ে সবাই হেসে আবারও একই কাজ করলো। কুহুকে স্টেজে তোলা হলো মধ্য দুপুরে। প্রথমে হলুদ দিল শিরিনা বেগম। চারিদিক থেকে ফটোগ্রাফারের ফ্ল্যাশ পড়ল তাদের উপর। তারপর এলেন মোয়াজ্জেম হোসেন। বাবাকে দেখে কুহু নড়ে চড়ে বসলো। বাবার সাথে তার তেমন সখ্যতা নেই। বাবা মেয়ের মাঝে এক অন্যতম দূরত্ব, কিন্তু সেই দূরত্বে ভালোবাসার কমতি নেই। মোয়াজ্জেম সাহেব এসে মেয়েকে হলুদ দিলেন, মিষ্টি মুখ করালেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে উঠে চলে এলেন। স্টেজ থেকে নেমে সিঁড়ির গোড়ায় এসে সবার আড়ালে রুমাল বের করে চোখ মুছলেন। একমাত্র মেয়েকে কাল বিদায় দিতে হবে এই কথা চিন্তা করে তার বুকের ভেতর মোচড় দিচ্ছে। মেয়েকে আরও পরে বিয়ে দিলেও পারতেন, কিন্তু সাহাতের বাবার জড়াজড়িতে শেষ পর্যন্ত হার মানতে হলো তাকে। শিরিনা বেগম স্বামীর কাঁধে হাত রাখলেন। মোয়াজ্জেম হোসেন স্ত্রীকে দেখে তাড়াতাড়ি রুমাল পাঞ্জাবির পকেটে রেখে দিলেন। নিজেকে স্বাভাবিক করে হাসল। শিরিনা বেগম বললেন, শুরুতেই বলেছিলাম মেয়েটাকে এত তাড়াতাড়ি বিয়ে দিও না, এমনিতেই এই মেয়ের বুদ্ধিশুদ্ধি কম, আর একটু বয়স হলে হয়তো সংসারটা আরো ভালো বুঝতো। ওসব তুমি ভেবো না, আমার মেয়েও ভুলভাল কাজ যাই করুক না কেন, ওর বুক ভর্তি ভালোবাসা রয়েছে। এই ভালোবাসা দিয়ে ও ঠিক শ্বশুরবাড়িতে সবার মন জয় করে নিবে। শিরিনা বেগম পিছন ফিরে একবার মেয়ের দিকে তাকালেন। তার চোখ দুটো ভিজে গেল। তিনি আর দাঁড়ালেন না, নিচে নেমে গেলেন। জিয়াদ এসে কুহুকে হলুদ লাগালো। বিভিন্ন পোজ দিয়ে দু ভাই বোন ছবি তুলল। নিচ থেকে ভেসে এলো গাড়ির হর্নের শব্দ। বরের গাড়ি থেকে হলুদের ডালা নিয়ে এসেছে বরের বাড়ির লোকজন। মেয়েরা দৌড়ে গেল রেলিংয়ের কাছে। জিয়াদ ছাদে থাকা ছেলেদেরকে নিয়ে নিচে গেল সবাইকে আপ্যায়ন করে নিয়ে আসতে। খানিক বাদেই ছাদে ঢুকলো বরের বাড়ির সবাই। হলুদের ডালা নিচে রেখে এসেছে তারা। রাফা দূর থেকে কুহুকে দেখে হাত নাড়ালো। এক প্রকার দৌড়ে এলো স্টেজের দিকে। এসেই কুহুর সাথে বসে পড়ল। ফোন উঁচিয়ে বলল, ভাবিমণি পোজ দাও। অনেক ছবি তুলল রাফা কুহুকে নিয়ে। জিয়াদ অতিথিদের আপ্যায়ন করে বসলো। তাদের সবাইকে খাবার সার্ভ করলো। শালিকা ওঠো, আমাকে একটু আমার শালার বউয়ের সাথে পরিচিত হতে দাও। রাহাতের কথায় রাফা উঠে গেল। রাহাত কুহুর পাশে বসে বলল, আমি তোমার হবু বরের বোন জামাই, আর তুমি আমার শালার বউ। এখন থেকে সেই সম্পর্ক বাদ। এখন থেকে তুমি আমার শালি, আর দুলা ভাইরা সব সময় শালিদের দলে। রাফা ফোড়ন কেটে বলল, একটু আগে ভাইয়াকে বলে আসলেন আপনি ভাইয়ার দলে, 1 ঘন্টার ব্যবধানে দল চেঞ্জ করে ফেললেন। তুমি শালি বেশি কথা বলো। দুলা ভাইয়ের বেলায় প্রয়োজনে দল চেঞ্জ করা জায়েজ আছে। রাফা নাক ছিটকালো রাহাতের কথায়। রাহাত একটা মিষ্টি তুলে খাওয়ালো কুহুকে। কুহু একটুখানি খাওয়ায় অসন্তুষ্ট হয়ে মাথা নেড়ে বলল, এত কম মিষ্টি খেলে কিভাবে হবে? তুমি হলে মধুমিয়ার বউ,
তোমার তো সারা বছর মিষ্টি খেতে হবে। তনয়া পাশ থেকে জিজ্ঞেস করলো, মধু মিয়া কে দুলা ভাই? আমার শালা। শাহাদ নামের অর্থ মধু। মিষ্টি খেতে না জানলে মধু হ্যান্ডেল করবে কিভাবে? কুহুর লজ্জায় প্রাণ যায় যায় অবস্থা। সে মুখে কুলু পেতে বসে থাকলো। রাহাত বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলে উঠে চলে গেল। যাওয়ার আগে মিষ্টি খাওয়ার অভ্যাস করতে লাগলো। তনয়া কুহুর কানের কাছে মুখ এনে বলল, একটু মধু এনে দেই, এখন থেকেই খেয়ে প্র্যাকটিস কর। কুহু কটমট করে তাকালো। তনয়া দুষ্টু হেসে চোখ মারল। রাফা হুট করে মোবাইল কুহুর সামনে ধরে বলল, ভাবিমণি দেখো। কুহু মোবাইলের দিকে তাকালো। মোবাইলে ভিডিও কল হচ্ছে। সেখানে শাহাদকে দেখা যাচ্ছে। সে হলুদের স্টেজে বসে আছে। হলুদ পাঞ্জাবির উপর ডিজাইনার গোল্ডেন কোটি আর সাদা পায়জামা। গায়ের দুপাশে হলুদ, কপালে আর নাকেও হালকা আছে। বরাবরের মতোই পাঞ্জাবির হাতা গোটানো আর হাতে ঘড়ি। তার আশেপাশে অনেক ছেলে, সবাই পোজ দিয়ে ছবি তুলছে। স্টেজের এদিকে ওদিকে অনেক মেয়েরা ছড়িয়ে ছিটিয়ে আছে। তারাও এসে যে যার মতো সেলফি তুলে যাচ্ছে। মেয়েদের সাথে ছবি তোলা দেখে কুহুর হালকা জ্বলনি অনুভব হলো। রাফা গলা উঁচিয়ে বলল, রিদি, ফোনটা ভাইয়ের কাছে নিয়ে যা। অপর পাশের ভিডিও কলে থাকা রিদি ফোনটা শাহাদের হাতে ধরিয়ে দিল। আচমকা ফোন হাতে পেয়ে শাহাদ তাকিয়ে দেখলো ফোনে কুহুকে দেখা যাচ্ছে। শাহাদ কিছুক্ষণের জন্য ভরকে গেল। সে বসা থেকে উঠে স্টেজ থেকে নেমে এলো। একটা কোনায় এসে ফোন সামনে ধরে বলল, কেমন আছেন কুহু? রাফা কুহুর হাতে ফোন ধরিয়ে দিয়ে ইশারা করে তনয়াকে নিয়ে এখান থেকে নেমে গেল। আর কাউকে স্টেজে উঠতে দিল না। কুহু জবাব দিল, ভালো, আপনি? শাহাদ একটা প্লাস্টিকের চেয়ার টেনে বসলো। বলল, একটু খারাপ আছে। মা চাচিরা নিয়মের নামে আমাকে রীতিমতো হলুদে জোবাচ্ছে। কুহু ফিক করে হেসে দিল। শাহাদ শান্ত চোখে সেই হাসি দেখল। তারপর নিজেও ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ইউ আর লুকিং প্রিটি মিস কুহু। কুহুর চোখে মুখে লজ্জা উপচে পড়ল। সে শাহাদের দিকে তাকিয়ে থাকতে পারল না। এদিকে ওদিকে চোখ ঘুরালো। আর চোখে তাকিয়ে দেখলো শাহাদ তার দিকে তাকিয়ে আছে এখনো। সে গলা পরিষ্কার করে বলল, এখন তাহলে রাখি? কেন, লজ্জা পাচ্ছেন? না, পাচ্ছি না। বলেই কুহু ফোন কেটে দিল। তার পক্ষে এই পরিস্থিতিতে থাকা আর সম্ভব না। কুহু ফোন কেটে দেওয়ায় শাহাদ হাসলো। কাল দিন পর সারা জীবন একসাথে থাকা হবে আর এই মেয়ে এখন লজ্জা পাচ্ছে। সে ফোন হাত উঠিয়ে দাঁড়ালো। স্টেজে গিয়ে ওই হলুদের ঝামেলা তাড়াতাড়ি শেষ করে ঘরে যেতে চায় সে। বাড়ির চারপাশে পুরো বাগান জুড়ে অনুষ্ঠানের আয়োজন। এদিকে ওদিকে চেয়ার টেবিল ছড়িয়ে ছিটিয়ে আছে। সেখানে গেস্টরা বসে আছে। অনেক ভিআইপি গেস্টরা এসেছে। আশফাক খান আর আব্দুল গাফফার খান তাদের সময় দিচ্ছেন। শাহাদ তার চাচুর অভাব অনুভব করলো। তার চাচু থাকলে প্রোগ্রামটা আরো জমজমাট হতো। শাহাদ আবার চারপাশে চোখ বুলিয়ে স্টেজের দিকে হাঁটা দিল। পথিমধ্যে হঠাৎ পাঞ্জাবি পায়জামা পরা একটা লোক সামনে এসে দাঁড়িয়ে গেল। লোকটার মুখে একটা সাদা কাপড় পেঁচানো, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। লোকটার চোখের দৃষ্টি দেখে শাহাদের অবচেতন মন সচেতন হয়ে গেল। শাহাদকে কিছু ভাবার সময় না দিয়েই লোকটা হঠাৎ রিভলভার বের করে গুলি করলো শাহাদের বুক বরাবর। নাইমুল একটা ফ্যাক্টরির ছাদে হাত দুটো রেলিংয়ের উপর ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। তার বাম হাতে জ্বলন্ত সিগারেট। তার দৃষ্টি দূরে দাঁড়িয়ে থাকা রাজপ্রাসাদের মতো বাড়িটার দিকে। চারিদিকে সবুজ বাগান, তার ঠিক মাঝখানে সাদা ধবধবে বাড়িটা। বাড়ির বাগানে আজ হলুদের প্রোগ্রাম। দূর থেকে শোরগোল, গান বাজনা ভেসে আসছে। নাইমুল কান পেতে আছে একটা নির্দিষ্ট শব্দের জন্য। শব্দটা পেয়ে গেলেই কিছুটা নিশ্চিন্ত হতো। বাকিটা নিশ্চিন্ত হতো খবর পাওয়ার পর। মিজান দৌড়ে এসে নাইমুলের পাশে দাঁড়িয়ে বলল, ভাই আসি বাড়ির ভিতরে ঢুকে গেছে। নাইমুর বাড়ি ভাঙ্গা ঘন্টা জিজ্ঞেস করলো, এত গাট ভাঙিয়ে দিল কিভাবে? বাড়ির পিছনে প্রাচীরের বাইরে
গার্ডগুলোকে টাকা খাওয়াতে হয়েছে। সালার সব জায়গায় গদ্দারে ভরা, যা নুন খাচ্ছে তাকে মারার জন্য টাকা নিয়ে সাহায্য করছে। কাজ শেষ হলে এদেরকেও সরিয়ে দেবে। গদ্দারদের দুনিয়া থাকা কোনো দরকার নেই। মিজান মাথা নাড়ালো, সে বুঝেছে। নাইমুল কান পেতে থাকলো শব্দ শোনার জন্য। অনেকক্ষণ কান পেতে থাকার পর আনন্দ করতে থাকা বাড়িটা থেকে ভেসে আসলো গুলির শব্দ। মুহূর্তেই থেমে গেল সব গান বাজনা, শোনা গেল মেয়েদের চিৎকার। কিছুক্ষণ যেতেই ভেসে এলো আরও একটি গুলির শব্দ। এবার মেয়েদের সাথে ছেলের হাঁক ডাকের চিৎকারও যোগ দিল। গার্ডদের বন্দুকগুলো থেকে বেশ কয়েকটা ব্রাশ ফায়ার করা হলো। ভেসে আসলো আরও কতগুলো গুলির শব্দ। নাইমুল ঠোঁট কামড়ালো, কাজ হয়ে গেছে তার। প্রথম দুটি গুলির শব্দ আসিফের রিভলভারের, যেটা সে আসিফকে দিয়েছে। পরেরগুলো গার্ডগুলোর। মিজান চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, আসিফ বুধু হয় শেষ? শেষ হলেই ভালো, ঝামেলা কমলো। নয়তো বেঁচে ফিরে এলে আমার একটা গুলি নষ্ট করতে হতো। নাইমুল সিগারেটের সাইডটা ফেলে দিয়ে টান দিল, তারপর ধোঁয়া ছাড়তে ছাড়তে ছাদের দরজার দিকে পা বাড়ালো। মিজান আস্তে করে ঢোক গেল। নাইমুলের সাথে কাজ করতে তার বুক কাঁপে। কাজের স্বার্থে নাইমুলের যে কোনো সময় যে কোনো কাউকে মেরে ফেলে। মিজান বহুবার চেষ্টা করেছে নাইমুলের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে, এসব কাজ না করতে, কিন্তু এসব কাজের একবার ঢুকলে ফেরার আর উপায় নেই। মিজান দেরি না করে নাইমুলের পিছু পিছু গেল। দেরি করলে নেক্সট মিশনে তাকেই জমের বাড়ি পাঠিয়ে দিতে পারে। শাহাদ তার সামনে দাঁড়ানো লোকটার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। লোকটার মুখ সাদা একটা কাপড় দিয়ে পেঁচানো, শুধু চোখ দুটো দৃশ্যমান। শাহাদ লোকটার চোখের দিকে তাকালো। এই দৃষ্টি তার অবচেতন মনকে সচেতন হওয়ার ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ লোকটা তার পাঞ্জাবির পকেট থেকে রিভলভার বের করে শাহাদের দিকে তাক করলো। শাহাদ চমকে গেল। তাকে আরও চমকে দিয়ে লোকটা ট্রিগারের চাপ দিল। ট্রিগারের আঙ্গুল দেওয়া মাত্রই শাহাদ লোকটার কবজি ধরে হাতটা উপরে তুলে ফেলল, যার ফলে গুলিটা হলো আকাশের দিকে। গুলির শব্দে চারিপাশের সব থেমে গেল। লোকটার গুলি মিস হতেই অপর হাত দিয়ে ঘুষি দিল শাহাদকে। শাহাদ কিছুটা টলে গেল। রিভলভার ধরে রাখা হাতটা আরও চেপে ধরে পা দিয়ে প্রবল গতিতে লোকটার হাঁটু বরাবর আঘাত করলো। পায়ে আঘাত পেয়ে লোকটা হাঁটু ভেঙে কিছুটা নিচু হয়ে গেল। নিচু হয়ে প্রবল ক্রোশে সে আরও শাহাদকে গুলি করতে চাইল, তবে রিভলভার ধরে রাখা হাতটা আয়ত্তে থাকায় এবারও গুলি মিস হলো। শাহাদ এবার ঘুরিয়ে দিল লোকটার মুখ। পায়ের আঘাতে আগে থেকেই ধোঁয়াশাহী ছিল, এইবার মুখে আঘাত পেয়ে মাটিতে ছিটকে পড়ল। হাত থেকে রিভলভারটা ফসকে গেল। পুরো এরিয়াতে গন্ডগোল লেগে গেল। ছেলেরা সব চিৎকার করছে, কোথা থেকে গুলিটা এসেছে সবাই তা নির্ধারণ করে সেদিকে ছুটতে ব্যস্ত। গার্ডরা কয়েকটা ব্রাশ ফায়ার করলো। সব গেস্টরা যেন ঘটনা স্থানে না যেতে পারে, তাই তাদেরকে নিরাপদ দূরত্বে আটকে রাখা হলো। মাটিতে পড়ে গিয়ে লোকটা আরও ক্ষেপে গেল। শাহাদ লোকটার দিকে হাঁটু ভেঙে বসলো। হাত দিয়ে মুখের কাপড়টা সরাতে নিলে পাশে পড়ে থাকা একটা ভাঙ্গা ইট তুলে শাহাদকে আঘাত করলো। শাহাদ আহ শব্দ করে কপালে হাত দিয়ে বসে পড়ল। গার্ডগুলো ততক্ষণে চলে এসেছে। দূর থেকে শাহাদকে আঘাত করতে দেখে লোকটার আশেপাশে গুলি করলো তারা। আগন্তুক লোকটার পালানোর জন্য ওঠার চেষ্টা করে দাঁড়ালো, কিন্তু হাঁটুতে শাহাদের করা আঘাতের জন্য তার পক্ষে দাঁড়ানো কঠিন হয়ে গেছে। দৌড়ানোর তো অনেক পরের ব্যাপার। গার্ডগুলো এসে লোকটাকে ঘিরে বন্দুক তাক করে চারপাশে দাঁড়ালো। কয়েকজন গিয়ে শাহাদকে তুললো, জিজ্ঞেস করলো, স্যার আর ইউ ওকে? শাহাদ এক হাত কপালে চেপে অন্য হাত উঠিয়ে যন্ত্রণাজড়িত কণ্ঠে বলল, ইয়া আম ওকে। তারপর লোকটার দিকে তাকিয়ে বলল, এবার মুখের কাপড় সরাও। একটা গার্ড কাপড় সরালো। 22-23 বছরের একটা ছেলে, চোখ মুখে হতাশার ছাপ। হয়তো শাহাদকে খুন করতে পারেনি বলেই হতাশ। শাহাদ ছেলেটির চোখের দিকে তাকালো। চোখে পানি টলমল করছে। মুখে আক্রোশ থাকলেও চোখ দুটোতে গভীর বিষাদ লুকিয়ে আছে।
তমাল সহ অন্য সব ছেলেরা হন্তদন্ত হয়ে দৌড়ে এলো। তারা একদম বাড়ির কোণার দিকের বাগানে বসে মজা মাস্তি করছিল, তাই আসতে সময় লেগেছে। তমাল দৌড়ে এসে চোখ বড় বড় করে বলল, ভাই তোমার কপাল থেকে রক্ত পড়ছে। তারপর ছেলেটির দিকে তেড়ে গিয়ে ছেলেটির কপাল চেপে বলল, তোর বাচ্চা তোরে কে পাঠাইছে বল। একটা ছেলে এসে শাহাদকে রুমাল দিল। শাহাদ রুমাল কপালে চেপে ধরে বলল, তমাল ছাড় ওকে। তমাল ছেড়ে দিল লোকটাকে। ছেড়ে দিয়ে শাহাদের কাছে এলো। শাহাদ গার্ডগুলোকে উদ্দেশ্য করে বলল, ওর মুখটা ঢেকে নিয়ে যাও, আউট হাউসে আটকে রাখো, কেউ যেন ওর খবর না জানে।